আবরার স্নিগ্ধার লজ্জা বাড়িয়ে দিতে ওর গলায় নাক ঘষে নেয় নিজের। শিউরে ওঠে স্নিগ্ধা, গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। কাচুমাচু মুখ করে আবরারের দিকে তাকিয়ে বলে, এরকম করবেন না প্লিজ, সুরসুরি লাগে খুব। কথাটাই আবরার উচ্চ শব্দে হেসে ওঠে। স্নিগ্ধা ঠোঁট উল্টে তাকিয়ে থাকে। আবরার কোনো মতে হাসি থামায়, পরক্ষণেই শীতল গলায় বলে, আসলে আমার দোষ নেই, তুমি দেখতে এতটাই পুতুলের মতো যে আমি না ছুঁয়ে পারি না। লজ্জায় চোখ নামিয়ে নেয় স্নিগ্ধা। শরীরে অদ্ভুত রকমের শিহরণ বইতে থাকে স্রোতের মতো। কোনো রকম কাপা চোখে আবরারের মুখের দিকে তাকায়। আবরার মুচকে হেসে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন যেটা বলছি শোনো। স্নিগ্ধা উত্তর না দিয়ে তাকিয়ে থাকে। আবরার পরক্ষণেই ভ্রু নাচিয়ে বলে, কোলে বসেই শুনবে নাকি? স্নিগ্ধার লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা হয়। ধরফর করে উঠতে নিলেই আবারও কোমর চেপে ধরে বসিয়ে দেয় আবরার। বলে ওঠে, বসেছিলে যখন বসেই থাকো, এত সময় ছিলে, আর এখন কিনা এইটুকু রাখতে পারবো না? আপনি খুব বাজে লোক, আমাকে ইচ্ছে করে লজ্জা দিচ্ছেন তাই না? আবরার মৃদু হাসে, চট করে স্নিগ্ধার নাকে নাক ঘষে বলে, জি হ্যাঁ। তাড়াতাড়ি বলুন, কাল কেন তৈরি হয়ে থাকবো? আগে চোখ খোলো। স্নিগ্ধা দুদিকে মাথা নেড়ে বলল, না, আপনি আবার লজ্জা দেবেন আমায়, আমি আপনাকে দেখবই না। কিন্তু চোখ না খুলে আমি যে বলবো না। আগত্যা চোখ খুলে তাকায় স্নিগ্ধা। আবরার ঠোঁট টিপে হাসলেই তাড়াহুড়া করে বলে ওঠে, এই দেখলেন আবার কেমন বিশ্রী করে হাসছেন? আমাকে হাতের নাগালে পেয়ে এখন পুতুল নাচ নাচাচ্ছেন তো? দাঁড়ান, দিন আমারও আসবে। কথাটাই আবরারের ঠোঁটে হাসি আরও কারো হয়ে আসে। স্নিগ্ধার ফোলানো গাল স্বাভাবিক হয়ে যায় আবরারের হাসি খেয়াল করতেই। মুগ্ধ চোখ নিয়ে তাকিয়ে থেকে বলে ওঠে, আপনার হাসিটা ভীষণ সুন্দর। চট করে হাসি থামিয়ে তাকায় আবরার, মুখে গম্ভীর ভাব এনে বলে, আর আমি বুঝি সুন্দর নই? স্নিগ্ধা দুষ্টুমিতে দুদিকে মাথা নেড়ে বলে। একটুও না। আবরার মুখ কালো করে বলল, সত্যি? এটা আজ প্রথম শুনলাম। পরক্ষণেই আবরারের গলার স্বর শীতল হয়ে আসে। স্নিগ্ধার চোখে গভীর দৃষ্টি দিয়ে পড়ে। অবশ্য ভালো তো প্রথম বেসেছি। কথাটার হৃদস্পন্দন বেড়ে আসে স্নিগ্ধার। তাড়াহুড়া করে পদক ফেলতে থাকে। আবরার বাঁকা হেসে বলে, এসব ছাড়ো, মূল কথা শোনো। তোমার ভর্তির ব্যাপারে আমার পরিচিত এক আঙ্কেলের সাথে কথা বলেছি। উনি একটা ভার্সিটির অধ্যক্ষ। এখন তো বছরের মাঝামাঝি সময়, তাই ভর্তির ব্যাপারে একটু ঝামেলা হতে পারে। তবে উনি বলেছেন সেসব উনি সামলে নেবেন। কাল একবার যেতে হবে তোমাকে নিয়ে। তারপর ফর্মালিটিসগুলো কমপ্লিট করলেই তুমি ওখানে ভর্তি হয়ে যাবে। তারপর মন দিয়ে ক্লাস করবে আর পড়াশোনা। তুমি গ্র্যাজুয়েশন শেষ করবে, সাফল্যের হাসি আসবে, আর আমি তোমার সেই হাসিটা মন ভরে দেখব। কথা শেষ করে থামলো আবরার। স্নিগ্ধা একভাবে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার থেমে যেতেই স্নিগ্ধা মৃদু গলায় বলল, বাবা ঠিকই বলতো, আপনাদের তুলনা আপনারই। স্নিগ্ধার ভার মুখ চোখে পড়তে আবরার ভ্রু কুঁচকে বলল, তোমার মন খারাপ হয়ে গেল কেন? তুমি খুশি হওনি? স্নিগ্ধা আবরারের দিকে চোখ উঠিয়ে তাকায়। চোখের কোটর ভর্তি পানি দেখে আবরার অবাক হয়ে বলল, কাঁদছো কেন তুমি? কথা শেষ করতে না করতেই স্নিগ্ধার গাল বেয়ে পানিগুলো গড়িয়ে পড়তে শুরু করে। আবরার ধৈর্যহীন হয়ে স্নিগ্ধার চোখ মুছে দিতে দিতে বলল, কি হয়েছে আমাকে বলো, বাড়ির কথা মনে পড়ছে? স্নিগ্ধা উত্তর না দিয়ে কাঁদতে থাকে। আবরার স্নিগ্ধার মুখ দু হাতের আঁচলে নিয়ে নেয়, শান্ত স্বরে বলে, আমাকে বলো কি হয়েছে। স্নিগ্ধা আবরারের হাতে হাত ছোঁয়ায় নিজের। গাল থেকে নামিয়ে নিজের মুঠোর মধ্যে আবরারের হাত চেপে ধরে কান্নামাখা ফিচেল গলায় বলে ওঠে, আমি আপনাকে কত ভুল বুঝেছিলাম আবরার, কত খারাপ ব্যবহার করেছিলাম আপনার সাথে। যেসব বিষয় নিয়ে আপনাকে দোষারোপ করে এসেছি তার একটাও আপনি করেননি। আপনি সব সময় আমাকে ভালোবেসে গিয়েছেন। আমি পারিনি আপনাকে বুঝতে। আমাকে ক্ষমা করে দিন আবরার, প্লিজ। স্নিগ্ধার কথায় আপনার প্রথম দফায় বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে, পরক্ষণে মুচকি হেসে বলে, তোমার মুখে আপনার শব্দটা বেশ মিষ্টি লাগে তো। স্নিগ্ধা কান্না থামিয়ে ভ্রু কুচকে তাকায়, ঢোক গিলে বলে, আপনি কি সিরিয়াসলি নিচ্ছেন না আমার কথা? আমি কি বলছি আর আপনি কি বলছেন? আবরার শব্দ করে হেসে স্নিগ্ধার মাথা টেনে বুকের সাথে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার দেয়া কষ্ট আমার কাছে ভালোবাসার আরেক নাম। স্নিগ্ধা চুপ করে যায়। হাজার মাথা তুলতে ছটফটায় না, উল্টা আবেশে চোখের পাতা এক করে নেয়। আবরারের টি শার্টের অংশ শক্ত হাতে চেপে ধরে,
মনে মনে ইচ্ছে পোষণ করে মৃত্যু এই প্রশস্ত বুকে ঠাঁই পাবার। খুব সকালে ঘুম ভাঙল স্নিগ্ধার। ঘুম ঘুম আলসেমি কেটে উঠলে চোখ মেলে তাকালো। দুহাত বিস্তৃত করে আড়মোড়া ভেঙে উঠে বসলো। তারপর রুমের মধ্যে থাই গ্লাস ভেদ করে দু একটা পাখি ডাকার শব্দ আসছে। সেদিকে তাকিয়ে পিঠ অবধি ছড়ানো চুলগুলোকে হাত খোপা করে নিল স্নিগ্ধা। ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে উপর হয়ে ঘুমে তলিয়ে থাকা আবরারের দিকে। সকালের কুসুম রঙের রোদ পর্দার ফাঁক দিয়ে উকি দিচ্ছে, একটু বাদে বাদে ছুঁয়ে যাচ্ছে আবরারের মুখটাকে। চুলগুলো মৃদু মন্দ বাতাসে এসে উঠছে। ঠোঁট উল্টে নিঃশ্বাস নিচ্ছে আবরার, একেবারে বছর 3-4 বাচ্চাদের মতো। স্নিগ্ধা মনোযোগ দিয়ে দেখল আবরারকে। ছেলে হলেও ভ্রু চোখ থেকে শুরু করে নাক ঠোঁট সবগুলোই একেবারে নিখুঁতভাবে হাতে আঁকার মতো। কানের পাশে ছোট্ট একটা গাঢ় কালো কুচকুচে তিল আবরারের। স্নিগ্ধার দৃষ্টি ফেরায় না, একভাবে দেখতে শুরু করে। বিয়ের এখন দিন 15 পার হতে চলল। এতদিনে এত নিপুণভাবে আবরারকে এই প্রথম পর্যবেক্ষণ করছে স্নিগ্ধা। স্নিগ্ধার মনে পড়ে বিয়ের 2 দিন আগের কথা। আবরারের জোরপূর্বক তাকে সাথে নিয়ে মেলায় ঘোরার মুহূর্তটা। কতটা অস্বস্তি হচ্ছিল সেই দিন। নাগরদোলায় উঠে ভয়ে শীতে গিয়ে জড়সড় হয়ে ঘেঁষে বসেছিল আবরারের পাশে। চরকি ঘুরতে শুরু করলেই ঘাবড়ে গিয়ে আবরারের এক বাহু ঝাপটে ধরেছিল। সেদিন গ্রাম্য পরিবেশে একটা ছেলের সাথে এভাবে মেলায় ঘুরে বেড়ানোয় সবাই কতটা বাঁকা চোখে তাকাচ্ছিল তাদের দিকে। কেউ বা অবাক চোখে দেখছিল জমিদারের ছেলের সাথে তাকে এইভাবে মিশতে দেখায়। অবশ্য ওদের মতো সেদিন সে নিজেও তো জানতো না যে এই ছেলেটাই তার বর হবে। এই ছেলের অর্ধাঙ্গিনী হতেই তার পৃথিবীতে আসা। স্নিগ্ধা বাবার মুখে সব সময় শুনত আবরারদের পরোপকারী উদাহরণ। অবশ্য সে নিজেও মুগ্ধ হয়েছিল আবরার ব্যবহার, আচার, সৌজন্যে। কত বড় ঘরের ছেলে হলে অহংবোধের লেশ মাত্র ছিল না। কিন্তু এই বাড়িতে পা রেখে যেদিন তনয়ার মুখোমুখি হয় সেদিন জমে আসা সব ধারণা ভুল মনে হয়। মনে হয়েছিল এই কদিনে পাওয়া আবরারের পরিচিতি শুধুমাত্র একটা মুখোশের মতো। কিন্তু না, আদৌ সেরকম নয়। তার সব ভুল ভেঙেছে, বলা বাহুল্য খুব তাড়াতাড়ি ভেঙেছে। আবরারের ব্যাপারে শোনা প্রত্যেকটা কথাই সত্যি, সম্পূর্ণরূপে সত্যি। আবরারকে এখন ভালো লাগে আবরারের হাসি খুশিতে পূর্ণ মুখটাকে। সেই সাথে ভালো লাগতে শুরু হয় আবরারের তুষ্ট মিষ্টি ভালোবাসাগুলোকে। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে আনমনে মুচকে হেসে ওঠে। মৃদু পলক ফেলে আবরারের দিকে তাকালেই চমকে উঠল। একেবারে আবরার ভ্রু কুচকে কেমন অবাক চোখে তাকিয়ে আছে। আচমকা ভরকে ওঠে স্নিগ্ধা, চোখগুলো গোল হয়ে আসে। উদ্বেগ নিয়ে বলে, আপনি না ঘুমিয়েছিলেন? আবরার ওপর থেকে এবার স্নিগ্ধার দিকে পাশ ফিরে শোয়, ভ্রু নাচিয়ে বলে। একা একা হাসছিলে কেন? স্নিগ্ধা নিচের ঠোঁট কামড়ে ধরে মনে মনে ভাবে, উনি আবার বুঝে যায়নি তো আমি ওনাকে দেখছিলাম? আবরার একইভাবে 2 ভ্রু নাচায়, বলে। আবার কি ভাবছো? এই, তোমাকে ভূতে টুতে ধরেনি তো আবার? স্নিগ্ধা কপালে ভাঁজ ফেলে বলল, ভূতে ধরতে যাবে কেন? একা একা হাসলে তো ভূতে ধরে শুনেছি। আবরারের কথায় স্নিগ্ধা ছোট্ট করে দম ফেলে পুনরায় মনে মনে বলল, আর প্রেমে পড়লে যে মানুষ একা একা হাসে, ভাগ্যি সেটা শোনেননি। আবরার এবার স্নিগ্ধার মুখের সামনে হাত নাড়ল, গলা বাড়িয়ে বলল। এই মেয়ে, জেগে আছো তুমি? স্নিগ্ধা নড়ে ওঠে, আবরারের দিকে তাকিয়ে ব্যগ্র গলে বলে, জেগে আছি মানেটা কি? চোখ মেলে কি কেউ ঘুমায় নাকি? আবরার উঠে বসতে বসতে বলল, কি জানি, যা সব লক্ষণ দেখছি কিছুই তো বুঝতে পারছি না। কি এমন দেখলেন রে বাবা? আবরার মাথা নাড়ল একদিকে, বলল, অনেক কিছুই, তবে সেসব তো এখন বলবো না। এখন তৈরি হতে হবে। কিন্তু কটা বাজে? কথাটা বলে দেয়ালে টানিয়ে রাখা ঘড়ির দিকে তাকায় আবরার। ঘড়ির কাঁটা 8টা ছুঁই দেখে আলোড়িত গলায় বলে ওঠে, বাহ, একদম পারফেক্ট টাইমে ঘুমটা ভাঙলো। এইটুকু বলে স্নিগ্ধার দিকে চোখ ফিরিয়ে হাসি মুখ করে বলল, এত সকালে এই প্রথম উঠলাম। ছোটবেলায় আর্লি রাইজিং পড়লেও আর্লি রাইজার হওয়ার হয়ে ওঠেনি। কথাটাই স্নিগ্ধার ঠোঁট প্রসারিত করল। তবে শব্দহীন হাসিতে আবরার কয়েক মুহূর্তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, এখন এত তাড়াতাড়ি ওঠার জন্যই তো তোমাকে একটা উপহার দেওয়া উচিত পরি, তাই না? স্নিগ্ধা বুঝতে না পেরে বলল, এটার জন্য আবার উপায়? এটা আমি কি করলাম? আমি তো আপনাকে ডাকিও নি, আপনি নিজে থেকেই তো উঠলেন। উত্তর না দিয়ে আবরার জানলার দিকে তাকায়, চোখ ইশারা করে উত্তেজিত ধ্বনি নিয়ে বলল, আরে ওই দেখো, ওটা কি?
স্নিগ্ধা কৌতূহল নিয়ে ঘাড় বাঁকা করে তাকালো। চট করে স্নিগ্ধার গালে চুমু খেলো আবরার। ভরকে উঠল স্নিগ্ধা, অবাক চোখে তাকালো আবরারের দিকে। আবরার বাঁকা ঠোঁটে হাসছে। স্নিগ্ধা মুখ হা করে কিছু বলতে ধরলে আবরার তাড়াহুড়া করে উঠে পড়ে বিছানা ছেড়ে। স্নিগ্ধার থেকে কয়েক কদম দূরে সরে উদ্বেগহীন গলায় বলল, মাই ফেরি, দিস ইজ ইয়োর গিফট। আবরার আর অপেক্ষা করল না, হাসি হাসি মুখ করে বেরিয়ে পড়ল রুম ছেড়ে। অন্যদিকে কয়েক মুহূর্ত বোকার মতো সেদিকে তাকিয়ে থেকে গালে হাত পোলালো স্নিগ্ধা। সাথে সাথে মুচকি হাসি ফুটে উঠল ঠোঁট জুড়ে। ভর্তির কাজ বেশ আরামসে পূরণ হলো স্নিগ্ধার, যদিও সামান্য হলেও কাঠখড় পোড়াতে হয়েছে আবরারের। তাও এর আঁচ লাগেনি স্নিগ্ধার গায়ে। নতুন করে পড়া শুরুর আনন্দে মনটা উৎফুল্লতায় ছেয়ে আছে তার। আবরারকে মনে মনে শত শতবার ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। ভার্সিটির গেটে প্রথমবার পা রেখে যেভাবে হৃদস্পন্দন বাড়ছিল, ক্রমশ এখনও তার রেশ কাটেনি। সব কাজ শেষে অধ্যক্ষের অফিস থেকে মাত্রই স্নিগ্ধার হাত আঁকড়ে বের হলো আবরার। আবরারের মুখের ভঙ্গিমা স্বাভাবিক থাকলেও স্নিগ্ধা অবাক চোখে এদিক সেদিকে দেখছে। কত কত মানুষ, কত ছেলে মেয়ে, সবাই কত টিকটক, সাথে কি সুন্দর বিস্তৃত দালানের কাঠামোগুলো। স্নিগ্ধার ভারী অদ্ভুত লাগে একটা কথা ভাবতেই। কোনোভাবে যদি এর একটাও ভেঙে মাথার উপর পড়ে তবে কি হবে? কেন এত উঁচু করে বানাতে হলো দালানগুলো? আর একটু নিচু বানালেও পারত, সময়ও বাঁচত, সাথে পরিশ্রমও। ভাবনার এক ফাঁকে স্নিগ্ধার চোখ পৌঁছলো একটু দূরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বাদাম গাছের দিকে। একত্র হয়ে একসাথে কতগুলো মেয়ে আড্ডা দিচ্ছে তার নিচে। বিষয়টা এখানেই শেষ নয়। মূল ব্যাপার হলো সবাই কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে তাদের দিকে। এমন চাহনি দেখে মৃদু কপাল কোঁচকালো স্নিগ্ধা। এভাবে তাদের দেখার কি আছে? মেয়েগুলো কি আদৌ তাদের দেখছে নাকি অন্য কোনো ব্যাপার? কয়েক মুহূর্ত এ নিয়ে মাথা ঘামালো স্নিগ্ধা। খাটতে খাটতে আচমকা মূল বিষয় মাথায় এলো। বুঝতে পারলো মেয়েগুলোর দৃষ্টির মানে। চট করে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো স্নিগ্ধার। তাড়াহুড়া করে তাকালো আবরারের দিকে। আবরার সামনের দিকে তাকিয়ে একভাবে হাঁটছে তো হাঁটছে। স্নিগ্ধা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও মেয়েগুলোর দিকে তাকায়। এবার ভারী বিরক্ত লাগতে শুরু করে তার। এভাবে অন্যের বরকে দেখার কি আছে? কীরকম নির্লজ্জের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন জীবনে কোনো দিন ছেলে দেখেনি। স্নিগ্ধা তাতে চেপে নিল। আবরারে ধরে রাখা হাত আরও শক্ত করে চেপে ধরল। চোখগুলো এখনও মেয়েগুলোর দিকেই। স্পর্শ পেয়ে আবরার কৌতূহল নিয়ে তাকালো স্নিগ্ধার দিকে। ধীরে আওয়াজে বলল, যেভাবে ধরলে মনে হচ্ছে আমি পালাচ্ছি। স্নিগ্ধা আবরারের দিকে না তাকিয়েই বলল, পালানো এত সহজ নাকি? আমি ধরে আছি না। কথাটার মাথা মুন্ড কিছুই ঢুকলো না আবরারের মাথায়। এই নিয়ে খাটলো না খুব বেশি। আবারও সামনের দিকে দৃষ্টি দিয়ে এগোতে লাগলো। একটা সময় গেটের কাছে আসতেই কারের দরজা খুলে দিল আবরার। স্নিগ্ধা পেছনে ঘুরে ক্ষণে ক্ষণে মেয়েগুলোকে দেখছে। মেয়েগুলো এখনও তাকিয়ে আছে আবরারের দিকে, অনেকটা মুখ হা করে থাকার মতো। এসব দেখে গায়ে ভীষণ জ্বালা করছে স্নিগ্ধার। না পারছে গিয়ে কিছু বলতে, আর না পারছে চুপচাপ হজম করে নিতে। আবরার স্নিগ্ধার দিক থেকে ইশারা না পেয়ে গলা বাড়িয়ে বলল, কি হলো বুড়ি, ওঠো গাড়িতে। কথাটা কানে পৌঁছাতেই আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। পুনরায় একবার রাগে চোখে মেয়েগুলোকে দেখে নিয়ে উঠে পড়ল গাড়িতে। স্নিগ্ধার এমন ব্যবহারে সামান্য হলেও কৌতূহল হলো আবরারের। প্রশ্ন না তুলে নিচেও ঘুরে গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট করতেই উত্তেজিত হলো আবরার। এর মধ্যে পাশ থেকে স্নিগ্ধা কোমরা মুখে বলল, আপনি আজ এত সেজে গুজে এসছেন কেন? সরু চোখে তাকালো আবরার। বলল, মানে? স্নিগ্ধা গাল ফুলিয়ে বলল, ওই মেয়েগুলো আপনার দিকে কিভাবে হাঁ করে তাকাচ্ছে দেখেছেন? আপনি এভাবে এসছেন বলেই তো সব দোষ আপনার। বোকা বোকা চাহনিতে নিজেকে একবার আপাদমস্তক ভ্রু কুচকে কুচকে দেখল আবরার। এরপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আমি তো কিছুই বললাম না, আমি কি করেছি? স্নিগ্ধা উত্তর দিল না, ঠোঁট উল্টে বসে রইল। আবরার ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে অপর পাশের জানলা দিয়ে তাকালো একবার। একই সময় আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েদের দিকে আবরারের দৃষ্টি দেখে ক্ষিপ্ত হয়ে বলল, আপনি ওদিকে কেন তাকাচ্ছেন? আবরার তাড়াহুড়া করে চোখ ফিরিয়ে নিয়ে স্নিগ্ধার দিকে তাকালো। বলল, আরে বাবা, আমি তো দেখছিলাম যে। স্নিগ্ধা মাঝপথে কথা কেড়ে নিয়ে বলল, কি দেখছিলেন? হ্যাঁ, মেয়ে দেখলেই তাকাতে হবে?
আপনিও একই রকম, খুব বাজে, খুব খারাপ। আবরার খানিকক্ষণ দৃষ্টিতে তীক্ষ্ণতা নিয়ে স্নিগ্ধার মুখটাকে পর্যবেক্ষণ করলো। পরক্ষণে মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলল, বাই এনি চান্স তুমি কি জেলাস ফিল করছো পরি? স্নিগ্ধা নাক মুখ কুচকে তাকায়, বলে ওঠে। না। আবরার ফিচেল গলায় বলল, আমার কিন্তু মনে হচ্ছে। মনে হলে তাই, দয়া করে আমার দিকে আর ওই মেয়েদের দিকে না তাকিয়ে গাড়ি চালাতে মন দিন। আবরার ঠোঁট টিপে হেসে চোখ ফিরিয়ে সামনের দিকে তাকালো, বলল, জেলাসনেস খুবই ভালো জিনিস, অন্তত ভালোবাসার ক্ষেত্রে তো বটেই। স্নিগ্ধা চট করে তাকায়, মুখে কিছু বলে না। আবরার গাড়ি স্টার্ট করতেই নিমিষে ভার্সিটির গেট থেকে হা হয়ে পড়ে সেটি। স্নিগ্ধা মনে মনে ভাবে, যাক বাবা, অন্তত মেয়েগুলোর কুনজর থেকে রক্ষা পাওয়া গেল। গাড়ি এসে থামে একটি বড় জায়গা জুড়ে বিস্তৃত পার্কের সামনে। স্নিগ্ধা জানলা থেকে মাথা বের করে দেখে, অবাক হয়ে বলে, আমরা এখানে কেন এসেছি? উত্তর পেতে স্নিগ্ধা আবরারের দিকে ফেরে। আবরার যথাযথ উত্তর না দিয়ে নিজের সাথে সাথে স্নিগ্ধার সিট বেল্ট খুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর নেমে পড়ে দরজা খুলে ঘুরে এসে স্নিগ্ধার পাশের দরজাও খুলে দেয়। ধীর পায়ে নেমে পড়ে স্নিগ্ধা। আশেপাশে তাকায়, লোকালয় হলেও লোক সামান্য, হাতে গোনা হবে কেবল, তবে জায়গাটা মন করার মতো সুন্দর আর যথেষ্ট কোলাহলহীন। সামনে গোলাপি পদ্ম ফুটে আছে, দিঘির শ্যাওলাযুক্ত পানিতে পায়ের নিচে সবুজ ঘাসগুলো মাথা তুলে আছে। যদিও দুপুরবেলায় সামান্য ঘাড় নুয়ে পড়েছে তাদের, তবে শীতের শিশিরে বিন্দুতে রোদের আলো ঠেকতেই চিকচিক করছে মুক্তোর মতো। আবরার শিথিল গলায় বলল, চলো সামনে এগোই। একবার শিক মাথা কাত করে চুপচাপ আবরারের পিছু ধরল স্নিগ্ধা। ঘরের বাইরে এমন সবুজ প্রান্তরে এসে খুব একটা মন্দ লাগছে না। আবরারের পেছনে পেছনে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল ওর সাথে সাথে। আবরার বেঞ্চি দেখিয়ে বলল, তুমি বসো, আমি একটু আসছি। কোথায় যাবেন আমাকে রেখে? আবরার ভ্রু কুচকে তাকাতেই স্নিগ্ধা ইতস্তত করে বলল, না মানে, আমি একা বসে থাকবো তাই। ভয় নেই, আমি যাবো আর আসবো। আবরারের যাওয়ার দিকে কিছু সময় একভাবে তাকিয়ে রইল স্নিগ্ধা। চোখ ফিরিয়ে আবারও আশেপাশে দেখতে শুরু করলো। একটু দূরত্বের বেঞ্চিতে বসে থাকা একজোড়া কপত কপতিকে গা ঘেঁষে বসে থাকতে দেখে ভেতর ভেতর অদ্ভুত শিহরণ শুরু হলো আবরারকে নিয়ে। 10 মিনিটের মাথায় ফিরে এলো আবরার, পেছনে দুহাত লুকিয়ে স্নিগ্ধার সম্মুখে দাঁড়ালো। মুখে মিটি মিটি হাসি। ব্যাপারটাই স্নিগ্ধা ভ্রুকুটি করে বলল। কি হয়েছে? আবরার কিছু বলল না, তবে বসে পড়ল হাঁটু কেড়ে। চমকালো স্নিগ্ধা। এক ঝাঁক কৌতূহল চোখে মুখে মেখে তাকিয়ে রইল আবরার। মুচকে হেসে বলল, কখনো কাউকে এইভাবে বলিনি, তবে সিনেমাতে দেখে দেখে শিখে নিয়েছি এই কদিনে। স্নিগ্ধার বোধগম্য হয় না, একইভাবে চেয়ে থাকে। আবরার এবার পেছন থেকে দুহাত এনে স্নিগ্ধার সামনে ধরল। দুহাত ভর্তি সদ্য ফোটা তাজা জলে ভেজা পদ্ম ফুলে মুখ হা হয়ে এলো স্নিগ্ধার। আনন্দে ঠোঁট বিস্তৃত হলো মুহূর্তে। আবরার স্থির দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, এইটুকু বলে থামল আবরার। স্নিগ্ধার বিস্ময়কর চাহনি এখনও কাটেনি। চমকানোর দরুন চোখের পাতা ফেলে পলক অবধি পড়ছে না। আবরার মৃদু হেসে উদ্বেগহীন গলায় বলল, সবাই তো গোলাপ দিয়ে ভালোবাসা জানায়, আমি তো ইউনিক, তাই আমার ভালোবাসা প্রকাশের ধরনটাও ইউনিক। কাছাকাছি থাকা প্রত্যেকেই নিজেদের ব্যস্ততা রেখে উৎসুক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। চোখের সামনে লাইভ টেলিকাস্টটা দেখলে সবার উত্তেজনায় অতিমাত্রায় স্বাভাবিক। আবরারের কথায় স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে মুচকে হেসে ওঠে। ডুবো ডুবো সূর্যের মতো লাল আভা গালে স্পষ্ট দাগ তুলে থাকে। আবরার ঠোঁট উল্টে ছেলে মানসিক গলায় বলল, পরি, নেবে না আমার ভালোবাসা? পা ব্যথা করছে তো? স্নিগ্ধা তাড়াহুড়া করে ফুলগুলো নিয়ে নেয়, মৃদু আওয়াজে বলে, আপনি উঠে দাঁড়ান, সবাই দেখছে। আবরার দৃঢ়ভাবে উত্তর দিল, সো হোয়াট, আমি তো আমার বউকে প্রপোজ করেছি, অন্যের বউকে তো নয়। ওরা দেখলি বা কি? স্নিগ্ধা নিচের দিকে চোখ রেখে লাজুক ভঙ্গিতে বলল। তবুও উঠুন, আমার লজ্জা লাগছে। আবরার মাথা ধুলিয়ে উঠে দাঁড়ায়। স্নিগ্ধার এক হাত ধরে তার করায় ওকে। কিঞ্চিত জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকে স্নিগ্ধা। আবরার আবার কি করতে চাইছে সেই প্রশ্নই তার মনে। আবরার স্নিগ্ধার দিকে গভীর মায়াময় দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্য হাত পকেটে গোজে। কয়েক সেকেন্ড পর একটি লাল রঙের ছোটোখাটো বক্স বের করে আনে। স্নিগ্ধা মনোযোগ দিয়ে দেখতে থাকে সেটাকে। স্নিগ্ধার কৌতূহলের উত্তর দিতে বক্স খুলল আবরার। মুহূর্তেই বিস্মিত হয়ে এলো স্নিগ্ধার মুখশ্রী।
ভেতরে সাদা পাথরে মোড়ানো একটি আংটি ছলছল করছে। স্নিগ্ধা অবাক হয়ে তাকালো। আবরার সামান্য হেসে আংটি তুলে স্নিগ্ধার আঙুলে পরাতে উদ্যত হলো। বাঁধ সাধল স্নিগ্ধা, চট করে হাত নামিয়ে নিল আবরারের হাত থেকে। আবরার ভ্রু কুঁচকে তাকালো, বলল। কি হলো? স্নিগ্ধা নিচের ঠোঁটে চিফ দিয়ে ফিসিয়ে নিয়ে বলল। এটা নিশ্চয়ই হীরের আর অনেক দামি। হ্যাঁ তো। স্নিগ্ধা খানিকক্ষণ ইতস্তত করে বলল। আমি এটা নিব না। ভ্রুকঞ্চন গাঢ় হয়ে এলো আবরারের। বেশ অনেকটা রাগ লাগলেও শান্তভাবে প্রশ্ন করল। কেন, পছন্দ হয়নি? স্নিগ্ধা আবরারের দিকে তাকালো শীতল চাহনিতে। নিজের হাত ভর্তি পদ্ম ফুলগুলো উঁচিয়ে ধরে বলল। আপনার এই উপহারটাই আমার কাছে ভীষণ দামি। আমার আর অন্য কোনো উপহার চাই না আবরার। আংটিটা আপনি আপনার কাছেই রেখে দিন। ভালোবাসার গভীরতা বোঝাতে আমার কাছে এই ফুলগুলোই যথেষ্ট। স্নিগ্ধার এমন কথায় মন প্রাণ জুড়িয়ে এলো আবরারের। বিরক্তিতে মাখা চোখ মুগ্ধতায় ভরে আসে। একভাবে চেয়ে থাকে স্নিগ্ধার স্নিগ্ধ মুখের দিকে। না, এই মেয়েটাকে ভালোবেসে কোনো ভুল করেনি সে। পরক্ষণেই চোখে নামিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে নেয় আবরার। ধীর আওয়াজে বলে। চলো যাও যাক। একপাশে মাথা নেড়ে সায় দিল স্নিগ্ধা। হাতের মধ্যে ফুলগুলোকে শক্তভাবে ধরে নিয়ে আবরারের সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আবরার স্বাভাবিক হাঁটলেও স্নিগ্ধা উসখুস করছে বড্ড। কিছু একটা ভাবছে, অধৈর্য হয়ে হাঁটছে। হঠাৎই চোখ বন্ধ করে একটা দম নিল স্নিগ্ধা। ভীষণ সাহস আর জড়তা কাটিয়ে অন্য হাত দিয়ে হালকাভাবে ধরলো আবরারের হাতটা। আবরার বিস্ময় নিয়ে তাকালো। আবরার তাকাতেই স্নিগ্ধা লজ্জায় হাত ছেড়ে দিল। আবরার মুচকে হেসে বাম হাত দিয়ে চুলগুলো উপরের দিকে একবার ঠেলে দিয়ে অন্য হাতে স্নিগ্ধার হাত শক্ত করে চেপে ধরল, বলল। এত লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার বরের হাতই তো। স্নিগ্ধা উত্তর না দিয়ে চুপ করে থাকে, মাথা নুয়ে রাখে, পুরোপুরি লজ্জা না কাটায়। অতি সন্তর্পণে মাঝে মাঝে আর চোখে তাকায় আবরার দিকে। কখনো আবরার তাকিয়ে ফেললেও তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। বিষয়টা অনেকটা হাইড অ্যান্ড সিক খেলার মতো মনে হয় আবরার। স্নিগ্ধার লজ্জা বাড়াতে তাও কোনো অনুভূতি প্রকাশ করে না। আদৌ বুঝতে দেয় না স্নিগ্ধার মধ্যে তার জন্য তৈরি হওয়া অনুভূতির হদিশ পেয়েছে সে, সেই কথা। কিছু সুন্দর মুহূর্তে চুপ থাকলে ক্ষতি নেই তো। কেউ ভালোবাসা মুখ ফুটে বলে বোঝায়, কেউ বা বোঝায় তার নিশ্চপতার পরেও চোখের গহীন দৃষ্টির মধ্য দিয়ে। হোক না এর মাধ্যমটা ভিন্ন, ভালোবাসাতে পাল্টাচ্ছে না এর সংজ্ঞা। দূর থেকে গাড়ির জানলা ভেদ করে স্নিগ্ধা আর আবরারের এমন মাখো মাখো প্রেম ক্ষিপ্ত নজরে দেখতে থাকে তনয়া। রাগে ক্রোধে কয়েক টুকরোতে পরিণত করতে ইচ্ছে হয় স্নিগ্ধাকে। ইচ্ছে হয় দেয়াল হয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে পড়তে, যাতে অন্তত আমৃত্যু কেউ কারো দিকে চোখ দিয়ে হলেও ভালোবাসার বিনিময় করতে না পারে। তনয়ার চোখের কোটর ভরে আসে জেদে, দাঁত চিবিয়ে বলে। অনেক উড়ছো তোমরা আবরার, অনেক। বেশ উড়ে নাও। কি ভাবছো আমি এত সহজে তোমাকে রেহাই দেব আবরার? না, কখনোই না। এরকম ভাবলেও ভুল ভাবছো তুমি। আমার থেকে তোমার নিস্তার নেই। ভালোবেসেছি আমি, আমার ভালোবাসার দাম অবশ্যই আছে। তুমি যদি আমার ভালোবাসা পেতে জোর জবরদস্তি করতে পারো, তবে আমিও পারি। খুব তাড়াতাড়ি ফিরছি আমি তোমার লাইফে, ভেবো না। স্নিগ্ধার নতুন গজিয়ে ওঠা পাখা কাটতে আর তোমার দুদিনের ভালোবাসা দাফন করতে। এবার আমাকে সফল হতেই হবে। তনয়া আপু যদি কখনো ফিরে আসে কি করবেন আপনি? স্নিগ্ধার প্রশ্নে ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে তাকালো আবরার। ভ্রু কুচকে বলল। মানে? স্নিগ্ধা তাড়াহুড়ো করে বসলো আবরারের পাশে, বলল। আমার না কেমন কেমন লাগছে। সেদিন তনয়া আপু, বাবা আর উনি দুজনেই আপনাকে কিভাবে শাসিয়ে গেলেন, অথচ তারপর আর কোনো সারা শব্দই নেই। এরকম কেন হলো? আমি তো ভেবেছিলাম ওনারা কিছু একটা ঝামেলা করবে। আবরার সরু চোখে তাকিয়ে বলল। তুমি চাও ওরা ঝামেলা করুক? এ বাবা, না না না, তা নয়। আমি আসলে বলছিলাম যে ওনাদের এত চুপচাপ হয়ে যাওয়ার মানে কি? ওনাদের সাথে যা হয়েছে সেটা সত্যিই কি ওনারা মেনে নিয়েছেন, নাকি এমন শান্ত পরিবেশ কোনো ঝড়ের পূর্বাভাস? আবরার চোখ ফিরিয়ে নিয়ে ল্যাপটপের দিকে তাকালো, দৃঢ় গলায় বলল। ওসব নিয়ে ভেবো না, ওদের প্রত্যেকটা পদক্ষেপে আমার নজর রয়েছে। একটা চালও আগে বাড়তে পারবে না।
একটু স্বস্তি বোধ হলো স্নিগ্ধার, তবে পরক্ষণেই কাচুমাচু মুখে বলল। একটা কথা বলবো? আবরার না তাকিয়েই বলল। বলো। আপনার সাথে তনয় আপুরই যায়, আমার সাথে নয়। আমি কোনো দিক থেকেই আপনার সঙ্গে মানানসই নই। সত্যি বলতে তনয় আপু যেভাবে আপনাকে ভালোবাসে, তাতে ওনাকে মেনে নিলেই আপনি ভালো থাকেন, মেনে নিলেই আপনি ভালো থাকতেন। হ্যাঁ, হয়তো উনি মিথ্যে বলেছে, আপনার নামে অপবাদ দিয়েছে, কিন্তু আপনিই তো বলেন ভালোবাসায় কোনো অপরাধ নেই। এখানে সব সম্ভব, সব সত্যি। তাহলে এইটুকু বলে থামল স্নিগ্ধা। আবরার কপাল কুঁচকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ল্যাপটপের স্ক্রিন ঢেকে দিয়ে উঠে দাঁড়ালো। স্নিগ্ধাও জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল। আপনি কি রাগ করলেন? আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল। তুমি কি চাও আমি এখন তনয়কে এ বাড়িতে নিয়ে আসি, তারপর তুমি আবার সতী নিয়ে ঘর করো? স্নিগ্ধা মাথা নিচু করে নিয়ে বলল। আমি সেটা বলিনি, আমি তো শুধু বলতে চাইছিলাম। এইটুকু বলতেই আবরার স্নিগ্ধার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনল। প্রথম দফায় হক চোকালো স্নিগ্ধা। কয়েক মুহূর্তে নিজেকে সামলে নিয়ে কোল চোখে আবরারের দিকে তাকালো। আবরার মৃদু হেসে বলল। তুমি চাইলেও কি আর না চাইলেও কি, তনয় তো এ বাড়িতে আর কোনোদিনও আসবে না পড়ি। এই আবরারের বাড়ির সাথে সাথে তার মনের মধ্যেও শুধুমাত্র একজনের রাজত্ব, আর সেটা হলো স্নিগ্ধা আবরার চৌধুরী। আর রইল বাকি তনয়ের অপকর্মের কথা। ভালোবাসা ভালো, কিন্তু যখন সেই ভালোবাসা একতরফা হয় তখন তাকে দমানো উচিত। অন্তত তাকে হাসিল করার জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করা তো উচিত নয়। তবে সেই ভালোবাসার কোনো সম্মান থাকে না। স্নিগ্ধা একভাবে আবরারের মুখের দিকে তাকিয়ে আছে দেখে আবরার ভ্রু নাচিয়ে বলল। হ্যাঁ, এবার নিশ্চয়ই তুমি ভাবছো যে আমার ভালোবাসাও তো একতরফা ছিল। এরকমটা তুমি ভাবলেও আমি ভাবছি না, কারণ আমি তোমাকে জোর করে বিয়ে করিনি, তুমি রাজি ছিলে। আর দ্বিতীয়ত, তনয়ের কথা তোমাকে জানেনি, কারণ ও তো আমার লাইফে এক্সিস্টই করে না। এইটুকু বলে থামতেই স্নিগ্ধা তাড়াহুড়া করে বলল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এবার আমাকে ছাড়ুন। কথাটায় আবরার উল্টে আরও চেপে ধরল স্নিগ্ধাকে। আবরারের বুকের সাথে স্নিগ্ধা লেপটে এলো। আবরার কিছু সময় চোখ ছোট করে তাকিয়ে থেকে ফিস ফিস করে বলল। মে আই কিস অন ইউর লিপস? স্নিগ্ধা হতভম্ব হয়ে তাকালো, চোখ বেরিয়ে আসার উপক্রম। কাপা গলায় বলল। ইয়ে মানে ওই। স্নিগ্ধার মুখের ভঙ্গিমায় আবরার মুচকে হাসলো, বলল। চলো ছাদে যাই। স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে সামনে হাঁটা ধরল আবরার। পেছনে বোকার মতো খানিকক্ষণ তাকিয়ে রইল স্নিগ্ধা। ব্যাপারটা কি ঘটলো সে তো আর মানা করেনি যে এইভাবে ইগনোর করতে হবে। এমনিতে তো হুটহাট চুমু খায়, এখন একেবারে অনুমতি নিতে এলো। যত সব ঢং। বিরক্তিতে মুখে মৃদু ভেঙচি কেটে পা বাড়িয়ে আবরারের পিছু ধরল স্নিগ্ধা। ছাদে অনেক রকম ফুলের গাছ লাগানো, আর তার পাশেই গোল করে সাদা রঙের চেয়ার পাতানো টেবিলের চারপাশ ঘিরে। আবরার এসেই তার একটা টেনে বসে পড়ল। স্নিগ্ধা নরম পায়ে এসে দাঁড়াতেই চোখ ইশারা করে বলল। বসো। বাধ্যমের মতো বসলো স্নিগ্ধা। গায়ের চাদরটা একটু ঠিকঠাক করে বলল। ছাদে অনেক বাতাস, ভীষণ শীত শীত লাগছে। কথাটাই আবরার স্নিগ্ধার দিকে ঝুঁকে গেল খানিকটা। দুষ্টু হেসে বলল। আমার কোলে এসে বসতে পারো, ফাঁকাই আছে। স্নিগ্ধা চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল। আপনি দিন দিন খুব বাজে হয়ে যাচ্ছেন। আবরার অবাক হওয়ার ভান করে বলল। তাই নাকি? আমি কি আগে ভালো ছিলাম? কিন্তু আমি তো বরাবর তোমার মুখে শুনে এসেছি আমি বাজে। তবে কি আগের কথাগুলো মিথ্যে ছিল পরি? স্নিগ্ধা ঠোঁট দুটো উল্টে নিল, বলল। আপনি পুরনো কথা নিয়ে খোঁচাচ্ছেন আমাকে। আমি তো ক্ষমা চেয়েছি, তাই না? আবরার সোজা হয়ে হেলান দিল চেয়ারের সাথে, হেসে বলল। একটু আগে যে আমাকে খোঁচালে তার বেলা? স্নিগ্ধা বিস্ময় নিয়ে উত্তর দিল। আমি আবার কখন কি বলেছি? আবরার ভ্রু নাচিয়ে নাচিয়ে বলে উঠল। কেন একটু আগে তনয়ের কথা বললে না? বলেছিলেন ওর দোষ নেই, ও যা করেছে সেসব ঠিক, এই সেই আরো কত কি। ওটা খোঁচানো হলো? আমি তো এমনি এমনি বলেছি। আপনি তো মহা শয়তান, কি থেকে কি বানিয়ে ফেললেন। আবরার শব্দ করে হাসল, বলল। তোমাকে গাল ফোলালে কত কিউট লাগে জানো তুমি? ইচ্ছু হয় গল টিপে দিতে। আবরারের কথায় স্নিগ্ধা লজ্জায় মাথা নামিয়ে নিল। গোলাপি আভা গালে ফুটে উঠল স্পষ্ট। আবরার আবারও ঝুঁকে এলো, আস্তে করে বলল। লজ্জা পেয়েছো বলি? মাথা তুলল না স্নিগ্ধা। আবরার চঞ্চল গলায় বলল। ইস, জানো তোমার এই লজ্জা মাখা মুখ দেখলে আমার আরো অনেক কিছু করতে ইচ্ছে হয়। বলবো সেসব?
লজ্জায় এবার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে স্নিগ্ধার। হ্যাঁ, লাজুক হেসে এইটুকু বলে কাঁপাকাঁপি ঠেকাতে চেয়ার ছেড়ে থরফর করে উঠে দাঁড়ায় স্নিগ্ধা। আবরারের চোখের সামনে থেকে দৌড়ে পালাতে উদ্যত হয়। তার আগে পেছন থেকে এক হাত টেনে ধরল আবরার।